17 বছর হাসিনার যে যুগ সেই যুগ কিন্তু আপনি যদি মনে করেন যে সেটা কন্টিনিউশন এখনো হবে তাহলে সেটা কিন্তু ভুল। আমরা কিন্তু সেই অতীত পিছনে ফেলে এসেছি। আমরা মনে করি যে আমাদের শুধুমাত্র জুলাই আকাঙ্ক্ষা নয়, নতুন বাংলাদেশের যে নতুন প্রতিশ্রুতি সেখানে কিন্তু আমাদের অনেক চেঞ্জ আসবে, অনেক পরিবর্তন আসবে। তো আমি মনে করি যে এইগুলা আমাদের রাষ্ট্রকে মেরামত করার জন্য এগুলো খুব একটা ভালো প্রশংসনীয় উদ্যোগ। $10 বিলিয়ন হচ্ছে বাংলাদেশের বর্তমান এডিপির কাছাকাছি। এডিপি মানে হচ্ছে যেটা বার্ষিক উন্নয়ন বরাদ্দ। আমাদের যেটা বাজেট থাকে, বাজেটের মধ্যে যেই টাকাটা উন্নয়ন বরাদ্দ, বাজেটের প্রধানত তিনটা অংশ। একটা অংশ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, আর একটা হচ্ছে ঋণের সুদ কিংবা ঋণ ফেরত, এবং বাকি অংশটা হচ্ছে উন্নয়ন বরাদ্দ, যেটা দিয়ে আমরা ব্রিজ টালবার্ট করি, যা যা উন্নয়ন কর্মকাণ্ড করি। এটা হচ্ছে এডিপি। এডিপির সমপরিমাণ টাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাচার করতে পারেন কিনা এটা আমি দর্শকদের হাতে ছেড়ে দিচ্ছি, এটা নিয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না। আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশে। দর্শক, রাজনীতির নানা চড়াই উতরাই নিয়ে প্রতিদিনই সরগরম থাকে রাজনৈতিক অঙ্গন, এবং সেই সব বিষয়গুলোকে একত্রিত করে আলোচনার জন্য আমাদের এই আয়োজনে আমরা প্রতিদিন দুজন অতিথিকে ডাকি। আজকে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি রয়েছি, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আমার ডান দিক থেকে ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আছেন রাকিব আল হাসান, ডক্টর রাকিব আল হাসান, ইউথ লিডার এবং অ্যাক্টিভিস্ট। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। আজকে রাজনৈতিক অঙ্গনে যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সরব রয়েছে রাজনৈতিক অঙ্গন, তার মধ্যে একটি হচ্ছে আদালতে রাজনৈতিক ইস্যু, রয়েছে ভিভিআইপি ঘোষণা, একই সঙ্গে রয়েছে ব্যক্তিগত আর্থিক সচ্ছলতার মতো বিষয়গুলো। আর সে কারণেই আমরা আলোচনার বিষয় আজকে ঠিক করেছি ব্যাংক হিসাব, ভিভিআইপি ঘোষণা, জুলাই সনদ। আর অতিথিদের সঙ্গে সেই প্রসঙ্গেই কথা বলতে যাব। রাকিব আল হাসান, প্রথমেই আপনার কাছে যেতে চাই। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার সিদ্ধান্তর পর থেকেই সরকারের পক্ষ থেকে ব্যাংক হিসাব তলবের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি দাবি করেছেন বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এই অভিযোগ কতখানি সত্যি বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত যিনি অভিযোগটি করেছেন তিনি একজন রাজনীতিবিদ, সুতরাং ওনারটাও উদ্দেশ্য প্রণোদিত, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, উনি সদ্য সাবেক সরকারের উপদেষ্টা। ওনার সময়ে ওনার এপিএস বা পিএসদের যে আর্থিক কেলেঙ্কারি এসেছিল, শুধু তাই না, আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি ওনার পিএস এপিএসদেরকে পাসপোর্ট জব্দ, এনআইডি জব্দ এবং দেশ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। তো সুতরাং ওনার ব্যাপারে কোনো তদন্ত গত সরকারেরই করা উচিত ছিল। এটা এই সরকারের মানে করতে হবে ব্যাপারটা এরকম না, গত সরকারেরই উচিত ছিল এটা করা, তারা এটাকে এড়িয়ে গিয়েছিল। আর এই মুহূর্তে যে সরকারটি যে কাজটি করছে, দেখুন আমাদের কোনো তদন্ত, দুর্নীতি, আমাদের বিভিন্ন রাষ্ট্রের যে প্রতিষ্ঠান রয়েছে, আমি আজকে যতটুকু খবর দেখেছি সেটা হচ্ছে কি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটাকে তদন্ত করছে তার ব্যাংক হিসাব, ব্যাংক তলব করার জন্য। তো এক্ষেত্রে যদি তাকে, যেহেতু সে রাষ্ট্রের একটা বড় উপদেষ্টা ছিল, অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সুতরাং তার বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে, অভিযোগ সত্য কিনা সেগুলো খতিয়ে দেখার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করছে, এটা খুব স্বাভাবিক বিষয়। আর আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে যেটা বলছেন, দেখুন আমরা 17 বছর হাসিনার যে যুগ সেই যুগ কিন্তু আপনি যদি মনে করেন যে সেটা কন্টিনিউশন এখনো হবে তাহলে সেটা কিন্তু ভুল। আমরা কিন্তু সেই অতীত পিছনে ফেলে এসেছি। আমরা মনে করি যে আমাদের শুধুমাত্র জুলাই আকাঙ্ক্ষা নয়, নতুন বাংলাদেশের যে নতুন প্রতিশ্রুতি সেখানে কিন্তু আমাদের অনেক চেঞ্জ আসবে, অনেক পরিবর্তন আসবে। তো আমি মনে করি যে এইগুলা আমাদের রাষ্ট্রকে মেরামত করার জন্য এগুলো খুব একটা ভালো প্রশংসনীয় উদ্যোগ। মানে উনি কিন্তু বলেছেন যে মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হলেও কেবলমাত্র একজনের তথ্য বেছে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের এবং পরিবারের নামে থাকা 9টি ব্যাংক হিসাবের বিস্তারিত তুলে ধরেছিলেন তিনি, এবং সেখানেই তিনি এই বিষয়গুলো পরিষ্কার করেছেন। একই সাথে বলেছেন সেটি তিনি পারিবারিক দিক থেকে স্বচ্ছতার জায়গা থেকে প্রকাশ করেছেন, এটি সর্বজনীন নয়। একই সাথে অভিযোগ করেছেন সাকিব ভক্তরা আসলে 100 কোটি টাকার দুর্নীতির মামলা তার বিরুদ্ধে করেছেন, তাকে খেলতে না দেয় আমার বিরুদ্ধে এরকম অভিযোগ করা হয়েছে, এটি আমার বোধগম্য নয়, কেন এটি করা হলো, আসিফ মাহমুদ সজীব হয়ে বলেছেন। মানে মোটামুটি বেশ কয়েকটা বিষয় কিন্তু এখানে জড়িত। সেক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে অন্তর্বর্তী সরকারের সময় থাকতে ওনার বিরুদ্ধে কেন এই ব্যবস্থা নেওয়া হয়নি, এখন কেন নেওয়া হচ্ছে? আবার ওই যে 56 জনের বিরুদ্ধে 56 জনের হিসাব তলব করা হলেও শুধুমাত্র একজনকেই কেন বেছে নেওয়া হলো, সেই প্রশ্নটিও তো আসে সেক্ষেত্রে। দেখুন, আপনি যেটা বলছিলেন যে এখানে অনেকেরই পাল্টা অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদ নিজে অভিযোগ করছে সাকিব ভক্তদের বিরুদ্ধে, আবার সাকিব ভক্তরাও এটা বলছে যে সাকিবকে খেলতে দেওয়া হয় না আসিফ বিরুদ্ধে। সুতরাং এখানে প্রত্যেকের কিন্তু স্বেচ্ছাচারিতার অভিযোগ কিন্তু রয়েছে। একই সাথে আপনি দেখুন 56 জনের হিসাব একজনটা কেন প্রকাশ করবে? আমার মনে হচ্ছে দেখুন, রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল, পূর্ববর্তী সরকারে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, নট অনলি উপদেষ্টা ছাড়াও অনেক বিশেষ সহকারী ছিল, অনেকগুলা প্রতিষ্ঠানের ডিজি ছিল, চেয়ারম্যান ছিল, তো প্রত্যেকের যারা রাষ্ট্রের এরকম লাভের
লভ্যাংশ লাভ করা যায় বা আর্থিক লেনদেন হতে পারে এমন প্রত্যেকটি জায়গায় রাষ্ট্রের তদন্ত হওয়া উচিত। আর শুধুমাত্র ব্যাংক হিসাব নয়, কারণ এই যুগে আসলে দেখুন ব্ল্যাক মানি কখনো ব্যাংকিং দিয়ে ট্রান্সফার হয় না। হাসিনা যে ধরেন যে টিআইবি যে হাসিনার 17 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে, এখন এই পাচার টাকা তো ব্যাংকিং চ্যানেল দিয়ে যায় না। এই যুগে কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি বা অন্যান্য অনেক প্রযুক্তি রয়েছে, হ্যাঁ, বাইন্যান্স মাইনাস অনেক মাধ্যম রয়েছে, জুয়ার সাইট রয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যাদের বিরুদ্ধে এই ধরনের সন্দেহ রয়েছে বা অভিযোগ করার মতো রয়েছে প্রত্যেকেরই করা উচিত। এবং এটা পূর্ববর্তী সরকার যেহেতু এই জায়গাটা ক্লিয়ার করেনি, এই সরকার এসেছে, এই সরকারের যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই স্বাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে কারোর বিরুদ্ধে হতে পারে, আমি এটাকে খুব নর্মাল প্রসেস হিসেবে দেখি। জি, ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, একটু আপনার কাছেও একই প্রশ্ন থাকবে। যে অভিযোগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন সেটি সত্যি কিনা, ওনার বিরুদ্ধে আসলেই কি কোনো মানে ষড়যন্ত্র করা হচ্ছে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রশ্নগুলো করা হচ্ছে কিনা, আপনার কি ধারণা? আমি সরাসরি এটার উত্তর দিব না, আমি কয়েকটা ফ্যাক্ট দিব। আমার ধারণা দর্শক এবং বাংলাদেশের জনগণ উত্তরগুলো পাবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে কয়েকদিন আগে একটা অনলাইন নিউজ চ্যানেলে নিউজ হয়েছে, তার বিরুদ্ধে $10 বিলিয়ন দুর্নীতির অভিযোগ আছে, পাচারের অভিযোগ। $10 বিলিয়ন হচ্ছে বাংলাদেশের বর্তমান এডিপির কাছাকাছি। এডিপি মানে হচ্ছে যেটা বার্ষিক উন্নয়ন বরাদ্দ, আমাদের যেটা বাজেট থাকে, বাজেটের মধ্যে যেই টাকাটা উন্নয়ন বরাদ্দ। বাজেটের প্রধানত 3টা অংশ, একটা অংশ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, আর একটা হচ্ছে ঋণের সুদ কিংবা ঋণ ফেরত, এবং বাকি অংশটা হচ্ছে উন্নয়ন বরাদ্দ, যেটা দিয়ে আমরা ব্রিজ কালভার্ট টালভার্ট করি, যা যা উন্নয়ন কর্মকাণ্ড করি। এটা হচ্ছে এডিপি। এডিপির সমপরিমাণ টাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পাচার করতে পারেন কিনা এটা আমি দর্শকদের হাতে ছেড়ে দিচ্ছি, এটা নিয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে যে ব্যাপারে যেটা বললেন আমার সম্মানিত সহ আলোচক, সেটা যে তার পাসপোর্ট এবং এনআইডি জব্দ করা হয়েছে। একই ধরনের একটা ঘটনা ঘটেছিল, আপনাদের মনে থাকার কথা, গাজী সালাউদ্দিন তানভীর নামে আমাদের একজন এনসিপির নেতা, তার বিরুদ্ধে একেবারে কি বলবো যে সর্বব্যাপী স্মেয়ার ক্যাম্পেইন হয়েছিল। সম্ভবত অভিযোগটা ছিল 400 কোটি টাকার, কিন্তু ক্যাম্পেইনে কখনো কখনো 1200 কোটি টাকাও শোনা গেছে। যেখানে ওই যে প্রজেক্টের ব্যাপারে বলা হয়েছিল, ওই প্রজেক্টের টোটাল ভ্যালু ছিল সম্ভবত 1200 কোটি টাকার কম কিংবা 1200 কোটি টাকার মতো, আমার ঠিক ফিগারগুলো মনে নাই। মানে এই ফিগারগুলো এত কনফিউজিং, এগুলো মনেও রাখা যায় না। উনি গত 2 দিন আগে দুদক থেকে একদম কমপ্লিট দুদক তার বিরুদ্ধে অভিযোগ মানে তদন্ত করে কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ পাননি, ওনাকে দুদক দায়মুক্তি দিয়েছেন এবং ওনার পাসপোর্ট এবং এনআইডি যেটা জব্দ করা ছিল সেটাও ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। উনি এখন চাইলে বিদেশও যেতে পারবেন। এটা নিয়ে কিন্তু কোনো নিউজ হয়নি। কিন্তু ওই যে 400 কোটি টাকার ধরেন দুর্নীতির যে অভিযোগ হলো, সেই অভিযোগটা পুরোপুরি এনসিপির উপরে বছরব্যাপী না হলে অন্তত 6 মাস ব্যাপী টানা আমাদেরকে এটার জবাব দিতে হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যখন এই ধরনের একটা অভিযোগ আসে, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এই অভিযোগটা যায়, তখন দল কিন্তু আমার বিরুদ্ধে আজকে যদি এই অভিযোগটা আসে, দল আমাকে সরিয়ে দিতে বাধ্য হবে, মানে অন্তত আমাকে সাময়িকভাবে অব্যাহতি দিবে। এই কাজটা করা হয় এবং এই পরিস্থিতিটা হচ্ছে এরকম। আমি খুব অল্প সময় ওনার সাথে কাজ করেছি, ওনার সাথে আমার খুব খারাপ সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই, ওর সাথে মোটামুটি একটা জেন্টলম্যান ভালো সম্পর্ক ছিল। আমি ভয়ে ওনাকে গত 6 মাস 1 বছর ধরে আমি ফোন দিতে পারিনি। এখন আজকে আমি ওনাকে ফোন দিয়ে যে সমবেদনা জানাবো, সেইটুকু আমি আর মনে করেন যে আমি একেবারে পাবলিকলি বলতেছি যে সেইটুকু বিবেকবোধ আমার আর কাজ করতেছে না, যে আমি 6 মাস তো ওনার পাশে দাঁড়াতে পারিনি। বাংলাদেশে এইভাবে মানে স্মেয়ার ক্যাম্পেইনগুলো হয়। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রেও কতটা এইটা আর কতটা ওইটা, এটা আমরা আশা করি আমরা বুঝতে পারবো। এবং এই গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মানে সালাউদ্দিন তানভীরকে যে দায়মুক্তি দিচ্ছে, এটা কিন্তু নতুন সরকার আসার পরে, এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট দেয়নি, নতুন সরকার আসার পরে সেই দায়মুক্তিটা পেয়েছে। এখন এই বিষয়গুলো কিভাবে কাজ করে এটা আমরা জানি। আর একটা জিনিস হচ্ছে, আমার বন্ধু বললেন যে স্বাধীন প্রতিষ্ঠান কোনটা? বাংলাদেশের কোনো স্বাধীন প্রতিষ্ঠান নাই। বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর চেয়ার, আর কোনো স্বাধীন প্রতিষ্ঠান নাই। এই ধারণা কি আপনাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তখনও ছিল না? অন্তর্বর্তীকালীন সরকার তো প্রধানমন্ত্রী ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সব রাজনৈতিক দলেরই কম বেশি প্রভাব ছিল। এখন নেই? কম বেশি প্রভাব ছিল। এবং
যাদের শক্তি বেশি তাদের প্রভাবটা বেশি ছিল, খুব সিম্পল। মানে অন্তর্বর্তী সরকার কালীন সরকার যখন তাদের মেয়াদ শেষ হচ্ছে কিংবা যেদিন তারা দায়িত্ব হস্তান্তর করতেছেন, ওই দিন তো একমাত্র ঘটনা ঘটলো যে একজন মাত্র উপদেষ্টা যিনি পতাকাবাহী গাড়িতে ঢুকলেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং পতাকা নিয়ে উনি বেরোলেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, একজন মাত্র উপদেষ্টা। তো অন্তর্বর্তী সরকার কাদের হাতে ছিল এটা তো আমরা এখন পরিষ্কার বুঝতে পারি। লন্ডন বৈঠকের পরে আপনি ধারাবাহিকভাবে দেখেন, লন্ডন বৈঠকের আগে এই এই পররাষ্ট্রমন্ত্রী যিনি তখন উনি উপদেষ্টা ছিলেন, ওনাকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপি সরাসরি আন্দোলনের হুমকি দিয়েছিল। তারপরে বৈঠক হলো, এরপরে বললো যে না, ওনার ব্যাপারে আমরা এখন তার মানে ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল এবং সেটার ফলাফল আমরা 17 ফেব্রুয়ারি দেখতে পেয়েছি। তো এই সরকার কাদের কন্ট্রোলে ছিল এটা বাংলাদেশের মানুষ বুঝে, তো এটা পরিষ্কারভাবে বোঝা যায় কিভাবে নির্বাচনটা সুন্দর করে তাদেরকে হস্তান্তর করে দিয়ে ওনারা পররাষ্ট্রমন্ত্রী বুঝিয়ে দিয়ে তারপর ওনারা চলে গেলেন। সমস্যাটার জায়গাটা হচ্ছে যে স্বাধীন প্রতিষ্ঠানের যে কথা বলা হয় এবং তথাকথিত ধরেন কি বলে যে আইন তার নিজের গতিতে চলবে, বিচার বিভাগ তার নিজের গতিতে চলবে, এই ধরনের কথা যারা সরকারে থাকে তারা বলে, কিন্তু আসলে এটা চলে না। কেন? কারণ আপনি পরিষ্কারভাবে দেখেন আহসান মনসুরকে যে সরিয়ে দেওয়া হলো, যে এরকম লজ্জাজনকভাবে, ন্যাক্কারজনকভাবে, এই ভদ্রলোক যদি বিরাট বড় দুর্নীতি করেও থাকেন, তাও তো একজন জেন্টলম্যানকে আপনি এভাবে সরিয়ে দিতে পারেন না। দুর্নীতি করলেও সরানো সম্ভব। দুর্নীতি করলে আপনি একটা প্রসেসের মধ্যে করবেন, আপনি একটা প্রসেস, তাকে আপনি ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন, মপ করে সরানো হয়েছে তাকে। এবং এই বাংলাদেশ ব্যাংক তো স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা, এবং বাংলাদেশ ব্যাংক তো কোনো সরকারি কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো কোনো সরকারি কর্মকর্তা নন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়োগ করার জন্য একটা আলাদা আইন আছে, সেই আইনে তার যে কার্যপরিধি, তাকে কিভাবে আপনি নিয়োগ দিবেন, কিভাবে সরিয়ে দেবেন, সেগুলো বলা আছে। সেগুলো ফলো করা যেত না, সেগুলো করা হয়নি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের ক্ষেত্রে একই পরিস্থিতি, উনি সহ 2 জন কমিশনার চলে গেলেন। দুর্নীতি দমন কমিশনার উনি তো পরিষ্কার বলেছেন, নিউজে এসেছে, জিয়া পরিষদের লোকজন তাকে চাপ দিচ্ছিল, থাকতে পারেন সরি, এটা অগ্রণী কোনো একটা ব্যাংকের চেয়ারম্যানের ক্ষেত্রে এটা হয়েছে। কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের ক্ষেত্রে একইভাবে সরকারি দলের লোককে ধরেন ওইখানে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই। আমি এটা আজকে একটা লেখার মধ্যে আমি এটা পেলাম যে কোনো একটা সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে একজন দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, মানে উনি অর্থনীতিবিদ কিনা, উনি ইকোনমিক পলিসি পারবেন কিনা, এই রেগুলেটরি পারবেন কিনা, সেটা ভিন্ন প্রশ্ন। যে একজন সরাসরি দলীয় ব্যক্তিকে, যিনি দলের পদে ছিলেন, এই ধরনের ব্যক্তিকে একটা সেন্ট্রাল ব্যাংকের মানে ধরেন আপনি বিচার বিভাগের প্রধান বানায় দিলেন বিএনপির কোনো একজন নেতাকে, তাহলে যেমন হবে ব্যাপারটা, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেও তো তাই। বাংলাদেশ ব্যাংক তো ধরেন আমাদের আর্থিক সেক্টরের অনেকটা টাইপ অফ সুপ্রিম কোর্ট, তাই না? তো ওইখানে আপনি ধরেন বানিয়ে দিলেন একজন দলীয় নেতাকে, যিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিল এবং উনি একজন ব্যবসায়ী নেতা। উনি এর আগে ঋণ খেলাপি ছিলেন, উনি রিশিডিউল করেছেন কয়েক মাস আগে। এরপরে উনি বিজেএমের পক্ষ থেকে লোন চাইছিলেন, সেই লোন দেওয়া হয়নি, উনি এসে আবার এই লোনটা স্যাংশন করে দিলেন। বিজেপি নেতাদেরকে স্যাংশন, বিজেপি নেতারা কারা দেখবেন যে বিজেপির পক্ষ থেকে একটা ফটোকার্ড আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, যে বিজেপির পক্ষ থেকে কারা কারা মন্ত্রী এমপি হয়েছেন, তাদেরকে শুভেচ্ছা জানানো। তার মানে বিজেপির একটা বড় অংশ এই সরকারকে এবং এই রাষ্ট্রকে দখল করছে। এখন তাদেরকে কিভাবে সুবিধা দিতে হবে, তাদেরকে কিভাবে পাবলিক মানি ফ্যাসিলিটিস দিবেন আপনি লোনের মাধ্যমে, ইকোনমিক পলিসি করে কিভাবে তারা ফ্যাসিলিটেট হবে, তাদের প্রতিষ্ঠানগুলো ফ্যাসিলিটেট হবে, সেই রাজনীতি, এটা তো আওয়ামী লীগকে রেখে যাওয়া রাজনীতি। বিএনপি কেন করতেছে এই রাজনীতি? বিএনপির করার কথা না, এটা বিএনপির রাজনীতি না। বিএনপি যদি আওয়ামী লীগের পথে হাঁটে, যদি আওয়ামী লীগের পথে হেঁটে দেশ চালাতে চায় কিংবা দেশের দখল নিতে চায়, তাহলে বিএনপি কি আওয়ামী লীগের পথের পতনটাও মেনে নিতে পারবে? সেটা মেনে নেওয়ার সক্ষমতা কি তাদের আছে? আমরা একটু ইকবাল হাসানের কাছে শুনি, বিএনপির রাজনীতি আওয়ামী লীগের পথের দিকেই হাঁটছে কিনা একটু শুনবো। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, ওনারা এখন কার্যত বিরোধী দল, মানে বিরোধী দলের শরিক বিরোধী দল, তো এখন ওনারা সরকারের সমালোচনা করবেই। তো এই ধরনের কথাগুলো কিন্তু গত 18 মাস ওনারা কিন্তু সরকারের বিরুদ্ধে করে না। এখন এগুলা সমালোচনা করার জন্য আপনারা কিছু করতে পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন রাষ্ট্র 3টা কাঠামো দিয়ে চলে, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা নির্বাহী বিভাগ, একটা আইন বিভাগ। এখন নির্বাহী বিভাগ সরকার যাকে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করবে, এখানে তো আমি আপনি বাধার কেউ না। ধরেন ওনাদের একটা হিসাব আমি মিলাতে পারি না, ধরেন ওনারা একটা অনির্বাচিত সরকারকে ওনারা 5 বছর রাখতে চাইছিলেন, এখন একটা নির্বাচিত সরকার আসছে, তার বয়স 10-12 দিন, তাকে সহ্য হইতেছে না। তো এখন ভাই আপনি নিয়োগ অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কি হয় নাই, ধরেন আমরাও ওইগুলো অনেক কিছু পছন্দ করি না। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে আরও ক্যাপাবল লোক দিতে পারতেন, আরও আপনার পাইপলাইন আর ভালো ভালো অর্থনীতিবিদ ছিলেন। কিন্তু একটা লোকের পারফরমেন্স না দেখার আগে আপনি যদি তাকে মানে ছুড়ে ফেলে দেন,
তাকে আপনি কাজ করতে না দেন, সমালোচনা করার জন্য সমালোচনার বানে জর্জরিত করে তাকে হ্যাম্পার করেন, তাহলে আমার কাছে মনে হয় যে এটা সুস্থ রাজনৈতিক পরিবেশ হচ্ছে না। এবং বিএনপির একটা দুর্ভাগ্য যে বিএনপি আসলে কখনোই তার একটা হেলদি বিরোধী দল কখনো পায়নি। মানে খালেদা জিয়ার সারা জীবন রাজনীতি করতে হয়েছে যে আওয়ামী লীগের মতো একটা পেটোয়া গুন্ডা বাহিনীর সাথে। এখন আসে যদি আমরা আমরা জামাতকে এটা জানি, এখন আমরা জামাতের সাথে ঢুকে পুরো জামাতের আচরণটা কব্জা করে ফেলছে। দেখেন ওনারা কিন্তু এখনো আপনার জুলাই সনদ নিয়ে আপনার টপিক্সে রেখেছেন, জুলাই সনদ নিয়ে কিন্তু দেখেন রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন এসে আপনারা যদি এগুলো বলেন, আমি একটা উদাহরণ আপনাকে দেই, অর্থনীতির যে সাইকেলটা, ধরেন রবার্ট কিওসাকির একটা বিখ্যাত বই আছে রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটা কিন্তু আমরা কম বেশি সবাই পড়েছি, এটা কিন্তু পুরো অর্থনীতির মনস্তাত্ত্বিক জগৎটা চেঞ্জ করে দিয়েছে। এখন ধরেন বাংলাদেশে 54 বছরে বাংলাদেশের অনেক ন্যাচারাল যে ব্যাংকার গভর্নর যারা আসে তারা অর্থনীতি এসেছে, একাডেমিক স্কলার এসেছে। কিন্তু দেখেন পৃথিবীতে অনেক দেশে এরকম আছে, অনেক জায়গায় সাফল্য ব্যক্তি আছে যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব বেশি সমৃদ্ধ না, কিন্তু তারা কাজের ব্যাপারে দেখিয়ে দিয়েছে। আবার অনেক জায়গায় এরকম আছে যে সে কার্যত অর্থনীতিবিদ না, কিন্তু সে ব্যবসায়ী হয়ে ব্যবসার বাজারটা চেঞ্জ করে দিয়েছে। এখন ধরেন উনি যদি কোনো পলিসি দিয়ে যদি ব্যবসার বাজারটা, কারণ আমি এটা সবসময় ফিল করি, ধরেন এখানে একজন ব্যবসায়ীকে অর্থমন্ত্রী করা বা বাণিজ্য মন্ত্রী করা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, কিন্তু সে তো তার ফিজিক্যাল গ্রাউন্ডটা সে ভালো বোঝে, গ্রাউন্ড রিলেটেড ভালো বোঝে। তো সুতরাং আমরা আমি ব্যক্তিগতভাবে ইউনুসের, আমি তো রেগুলারই গত 1.5 বছর টকশো করেছি, তো আমি 100 দিন পর্যন্ত ইউনুসের কোনো ধরনের সমালোচনা করিনি। তা আমরা একটা সরকার আসছে মাত্র, একই সাথে আমাদের ইরান যুদ্ধ চলতেছে, আগামীতে আমাদের বাংলাদেশের অর্থনীতি কীরকম প্রভাব পড়ে এটা আমাদের একটা বড় একটা কনসার্নের বিষয়। বা এই সরকার মাত্র সে গুছিয়ে উঠতেছে, একটা বিএনপির মতো একটা দল 20 বছর ক্ষমতার বাইরে ছিল, তো তার জন্য অনেক কিছু এখন নতুন হবেই স্বাভাবিক। এর আগে আপনি দেখেন এই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যিনি এর আগে রাষ্ট্রে কোনো সাংবিধানিক পদে ছিলেন না, তো সেই জায়গা থেকে ধরেন আমরা একটু গুছিয়ে ওঠার জন্য একটা টাইম দিতে হবে। এখন আমরা পারফরমেন্সে বিশ্বাসী, যদি পারফরমেন্স না করতে পারো তখন আমরা একটা সমালোচনা করতে পারি। এখন এই জাতীয় যে আলোচনাগুলো যেগুলো আমরা উঠেছি, এগুলো আসলে ওই সমালোচনা করার জন্য সমালোচনা, আর টকশো গরম করার জন্য হয়, আর কিছু আমি এটা মিনিং দেখি না। আচ্ছা, আমার এই বিষয়ে আরো কিছু প্রশ্ন আছে, আমি আপনাকে করব, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, আমরা একটা বিরতির পর আবারও ফিরবো, সঙ্গে থাকুন। আর একবার আমন্ত্রণ, নতুন বাংলাদেশ দেখছেন দর্শক। আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি আছেন ফরিদুল হক, সেই সাথে আছেন ডক্টর রাকিব আল হাসান। কথা বলছিলাম আমরা তাদের সঙ্গে। রাকিব আল হাসান, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়, জামায়াতের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে, একটু পড়ে শোনাবো আপনাকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোট প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত 30টি সংস্কার প্রস্তাবের বিষয়ে 4 সপ্তাহের রুল জারি করেছে। আর এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর আমির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, রাজনৈতিক বিষয়গুলোকে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। আপনার মতামত জানতে চাইব এই পুরো বিষয়টি সম্পর্কে, একটু বলবেন। জি, আপনাকে ধন্যবাদ, আমাকে একটু সময় দেবেন, আমি এই বিষয়টাই আলোচনা করতে চাইছিলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এগুলো রাজনৈতিক বিষয় না। শুরু থেকে আমরা বলে আসছিলাম, গত 1.5 বছরে কেউ বলুক না বলুক, আমি ব্যক্তিগতভাবে বলে গেছি, আমার সাথে ফরিদ ভাই ছিল অনেকগুলো টকশোতে, আমি একই কথা বারবার বলেছি, এখনো বলি। সেটা হচ্ছে ধরেন আমাদের যে জুলাই স্বাক্ষরিত সনদটাকে উপর গণভোট হয়েছে, কিন্তু স্বাক্ষরিত সনদ যখন হয়েছিল, স্বাক্ষরিত সনদের পরে যখন আদেশ করলেন, সেই স্বাক্ষরিত সনদে আপনার নোট অফ ডিসেন্ট ছিল, স্বাক্ষরিত আদেশে আপনার নোট অফ ডিসেন্ট নাই। সুতরাং এই প্রথম প্রতারণাটা আপনি করলেন, যারা এটা দায়িত্ব ছিল, বিশিষ্ট বুদ্ধিজীবী, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বিশিষ্ট রাজা, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আলী রিয়াজ, তার নেতৃত্বে এটা হয়েছিল। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি এখানে তারা যে বাইপাস করে জগাখিচুরি করে যে জিনিসটা করার চেষ্টা করেছিল, আমি খুব সারপ্রাইজিংলি অবাক হয়েছিলাম যে ধরেন এনসিপিতে এত বড় বড় লয়ার, এত সংবিধান বিশেষজ্ঞ, খুব টেকনিক্যালি সাউন্ড, এত লোকজন ছিল, জামাতে ছিল, কিন্তু তারা এই জিনিসগুলো কেন বোঝে নাই, আমি এটা খুব অবাক হয়ে যায়। আর একটা বিষয় ধরেন জুলাই সনদ কেন্দ্রিক যে বিষয়টা, সেটাকে ধরেন আমরা তুলনা করতে পারি যে কচু পাতার উপরে যে পানিটা থাকে, কারণ এই পানির কোনো অস্তিত্ব নাই, যে কোনো মুহূর্তে সে পড়ে যেতে পারে। তাদের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো সবগুলো এটার মধ্যে পড়ে যায়। থার্ড কথা, ধরেন আমাদের এই সরকার 133টা অধ্যাদেশ জারি করেছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, কিন্তু সে এই সংবিধান আদেশটাকে সে বলেছে, এটাকে অধ্যাদেশ বলে না, সাংবিধানিক আদেশ বলেছে, কিন্তু সেই সাংবিধানিক আদেশ বলে আমাদের কনস্টিটিউশনে কোনো কথা নাই। 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন আপনি এখানে যদি কিন্তু দিয়ে আমি অনেক কিছুকে হালাল করতে পারতাম যদি আপনি কনস্টিটিউশনকে স্থগিত করতেন, অথবা আপনি কনস্টিটিউশন ফেলে দিতেন, সে বাস্তবতা আছে কি নাই সেটা ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট আলাপ, অথবা আপনি নতুন করে সংবিধান লেখার চেষ্টা করতেন, তাহলে আমি এটা মেনে নিতাম। কিন্তু আপনি একটা সংবিধানকে রেখে পাশাপাশি আরেকটা সংবিধান কাটাছাড়া করবেন, কিন্তু সেটা কি বিএনপি আগে বুঝতে পারেনি? একদম বিএনপি বলেছে তো এটা, আপনাকে এটা নোটিস করেন নাই? জনাব সালাউদ্দিন আহমেদ, এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বারবার বলেছেন এবং তিনি পরামর্শ দিয়েছিলেন যে দেখেন আমরা এই জিনিসগুলোকে আমরা সংসদে আলাপ আলোচনা করি। এখন আপনি দেখেন গতকাল শিশিরমণি কি বলেছে, যখন রিট জারি করলেন
জামাতের আমির শিশির মনি তিনি বলেছেন যে আমরা 10টা দিন অপেক্ষা করি, 12 মার্চ আমাদের অধিবেশন বসতেছে, 12 মার্চের পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। বিএনপি তো এটা 1.5 বছর ধরে বলে আসতেছে ভাই এগুলো আমরা সংসদে আলোচনা করি, আপনি তখন কেন ধৈর্য ধরলেন না? আপনারা করলেন কি ফরেন সার্ভিস একাডেমিকে বানালেন সংসদ, এখন আপনারা এটা বুঝতেছেন। ভাই এটার জন্য বুঝতে হলে খুব রকেট সায়েন্টিস্ট লাগে না, এটার জন্য বুঝতে কোনো সংবিধান বিশ্বের সংবিধান বিশেষজ্ঞ লাগে না, যদু মধু কেউ যদি রিড করে এটা বাতিল হয়ে যাবে, কারণ এগুলো সবগুলো জুডিশিয়ালি চ্যালেঞ্জেবল। এবং আপনাকে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমি দেই, ধরেন আমাদের রাষ্ট্রের কিভাবে গঠন, সংবিধানের কিভাবে গঠন, শুরু থেকে যদি আপনি আলোচনা ঢোকেন তাহলে এই আলোচনাগুলো শুরুতে ইনভ্যালিড হয়ে যায়। ধরেন আমাদের প্রথম যখন সংবিধান লেখানো হয় তখন সংবিধানের সাথে সাথে 1971 পরে গণপরিষদ গঠন করা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে ফার্স্ট সুপ্রা কনস্টিটিউশন পাওয়ার দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী যতগুলো অ্যামেন্ডমেন্ট সবগুলো সেকেন্ড সুপ্রা কনস্টিটিউশন পাওয়ার দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ হচ্ছে কি প্রথম কাছে তার কিছু রাষ্ট্রের মৌলিক বিষয় সে তৈরি করে দিয়েছিল, পরবর্তী বিষয় থেকে আপনি যতগুলো অ্যামেন্ডমেন্ট করছেন মৌলিক বিষয় আপনি চেঞ্জ করতে পারবেন না, মৌলিক বিষয় ছাড়া বাকিগুলো সংসদের 2/3 ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আপনি এগুলো আলোচনা করতে পারেন। সুতরাং এখনকার যে আলাপগুলো বলেছে এগুলা আমরা আগেও বলেছিলাম, বিএনপি কন্টিনিউয়াসলি তারা বলে গেছে, কিন্তু জামাত এনসিপি এগুলোকে কখনোই মাথা নেয়নি, এখন এগুলো চ্যালেঞ্জেবল হচ্ছে। এবং আমি যেটা মনে করি এই জিনিসটা জুলাই সাংবিধানিক যে আদেশটা করেছে এটা মানে হাইকোর্টে চ্যালেঞ্জেবল তো হবে, এটা বাতিল হয়ে যাবে। এবং যদি বাতিল হয়ে যায়, আপনি যদি এখন আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন তাহলে বাতিল হলে গণভোট বা জুলাইয়ের সনদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎটা হচ্ছে কি, ধরেন জুলাই স্বাক্ষরিত যে সনদটা রয়েছে না, সেই স্বাক্ষরিত সনদে 25টা দল সাইন করেছিল এবং সেখানে 84টা সংস্কার প্রস্তাব রয়েছে, 84টা সংস্কার প্রস্তাবের পাশাপাশি 36টা এক্সিকিউটিভ অর্ডার, 48টা সাংবিধানিক অর্ডার, এবং সেখানে যেগুলা বিএনপি বা সব দল মেনে নিয়েছে নোট অফ ডিসেন্ট ছাড়া, সেগুলো তো বিএনপির ক্ষমতাসীন দল তারা তো করবেই বলছে, তারা যদি না করে তখন তাকে আমি প্রশ্নবিদ্ধ করব। এবং সাথে সাথে যেগুলোতে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোতে পার্লামেন্টের ডিসকাশনের মাধ্যমে সমাধান সম্ভব। সুতরাং পার্লামেন্টে আইন তৈরি করে পার্লামেন্টের ডিসকাশন হওয়া সম্ভব। আপনি যে প্রসেসে বাইপাসের মাধ্যমে গিয়েছেন সেই বাইপাস মাধ্যমটা ইলিগাল, পৃথিবীতে কোথাও এটা হালাল করতে পারবেন না। জি, ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, আপনার কাছে আসবো, জুলাই সনদের ভবিষ্যৎ কি? আচ্ছা, জুলাই সনদের ভবিষ্যতের আগে আমি একটু 2-3টা জিনিস একটু রেসপন্স করি। জি, উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক দুদক নির্বাহী বিভাগের অধীনে থাকার কথা, আদৌ থাকার কথা কিনা আমি ওনাকে আরেকটু মনোযোগ দিতে বলবো, দর্শকদেরকেও মনোযোগ দিতে বলবো যে স্বাধীন প্রতিষ্ঠান বলে কিছু কথা আছে, যে প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে নির্বাহী বিভাগকে চ্যালেঞ্জে ফেলা কিংবা নির্বাহী বিভাগকে তদারকি করা। সেগুলো যদি নির্বাহী বিভাগের অধীনে থাকে সেটা আমি কিন্তু এগুলোকে নির্বাহী বলবো, আমি নির্বাহী পাওয়ার সে কাকে বসাবে এটা পারফরম্যান্স, এটা তো নির্বাহী বিভাগের অধীনে, নির্বাহী পাওয়ার কিভাবে বসাবে আমি এটা কথা বলতেছেন, নির্বাহী অন্য প্রতিষ্ঠানগুলোর কথা বলতেছি। আমি ওই আমার পয়েন্টটা ছিল আমি অন্যগুলোর প্রশ্ন আমি বলিনি, অন্যগুলোর প্রশ্ন যেহেতু আপনি ওটা বলেছিলেন মনে হয় যে আমি এটাকে মিন করিনি, এটাকে মিন করিনি। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্টারিম 5 বছর থাকতে চায়, রাখতে চায়, এটা এনসিপি কোথাও কখনো বলেছে? আমি আপনাকে বলিনি তো, বলছি কে কে বলছে? না, ওনারা বলেছেন। এটা তাহলে মনে হয় যে আমরা বলছি, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম না। আরেকটা হচ্ছে যে গভর্নর হিসেবে আমি আজকে একটা লেখায় পড়ছি, আবারও আমি এটা করি, গভর্নর হিসেবে পৃথিবীতে কোথাও কখনো কোনো দলীয় ব্যক্তি এখন পর্যন্ত আসেনি। বাংলাদেশ এটা একটা নজির সৃষ্টি করছে, গিনেস ওয়ার্ল্ড বুকে আমাদের নাম ওঠা উচিত। যাই হোক, আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি আরেকটা কথা বলছেন যে নোট অফ ডিসেন্ট ইয়েতে রাখা হয়নি, আদেশে রাখা হয়নি, এটা পুরোপুরি ঠিক না। সম্ভবত এইখানে 48টা অনুচ্ছেদের মধ্যে, মানে একটা জিনিস আমাদের আবার আমি বারবার বলি, ফিগারগুলো মনে রাখা দরকার। জুলাই সনদ 84টা প্রস্তাবের উপরে, এর মধ্যে 48টা প্রস্তাব হচ্ছে সংবিধান সম্পর্কিত। এই 48টা প্রস্তাবের 30টা প্রস্তাবে সবাই একমত, সবগুলো রাজনৈতিক দল একমত। ডিফারেন্স 18টার মধ্যে জুলাই সনদে কিংবা গণভোটে শুধুমাত্র 2টা নোট অফ ডিসেন্ট আলাদা করা হয়েছে। বাকি 16টা নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে দল জিতবে তাদের মতো করে করবে। 2টা কোনটা? উচ্চকক্ষে পিয়ার এবং হচ্ছে এই যে নির্বাহী বিভাগের অধীন থেকে প্রতিষ্ঠানগুলোকে বের করা। এই কিন্তু আর্গুমেন্টের জায়গাটা ধরে নেন, আপনি এগুলো বাদ দেন, এগুলো ধরেন আপনি বিএনপি তার মতো করে করুক। কিন্তু আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে, যেই কারণে আমরা বারবার এই আলাপটা করেছি যে কেন এইটা আপনি পার্লামেন্টে করতে পারবেন না। পার্লামেন্টের কাছে এই ক্ষমতা নেই। কোনটা ভাই? পার্লামেন্টের কাছে এই যে ধরেন মৌলিক সংস্কার করার যে ক্ষমতা, এটা পার্লামেন্টের কাছে নাই। কেন নাই আমি আপনাদের বলি কেন নাই। কারণ হচ্ছে এর আগে 5ম এবং 8ম সংশোধনী যখন করা হয়েছিল, মৌলিক কাঠামো পরিবর্তন করা হচ্ছে, এটা আদালতে চ্যালেঞ্জ অলরেডি। এখন দেখেন, আপনি জুলাই সনদ বাদ দেন, বিএনপির 31 দফা তো আছে, বিএনপি 2/3 মেজরিটির খুব গর্ব করতেছে, তথাকথিত সংসদীয় সার্বভৌমত্বের কথা বলতেছে। সংসদীয় সার্বভৌমত্ব বলে পৃথিবীতে কিছু নাই, সেটা আমি আলাদা করে বলতে পারবো, সেই জায়গায় আমি যাচ্ছি না। এখন এই তথাকথিত সাংবিধানিক সংসদীয় সার্বভৌমত্ব এবং 2/3 মেজরিটির জোরে আপনি
পঞ্চম সংশোধনীতে যেটা যেটা চ্যালেঞ্জ হয়েছিল মূলনীতি, সেটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, এটা তো আপনার আছে, আপনি রেনবো নেশন করতে চান। উচ্চকক্ষের কথা বলছেন আপনি? না না, উচ্চকক্ষের আমি আসতেছি, উচ্চকক্ষ তো ইয়ের মধ্যে নাই, মানে এর আগে আমরা চেঞ্জ করিনি, কিন্তু হাইকোর্ট তো অলরেডি আমরা অষ্টম সংশোধনীতে চেঞ্জ হয়েছিল, সেটা কিন্তু কোর্ট বাতিল করে দিয়েছে, মানে হাইকোর্টের যে বেঞ্চ, বিভাগীয় বেঞ্চ, এটা কিন্তু অলরেডি বাতিল হয়ে গেছে, কিন্তু নজির অলরেডি আছে। আমরা কিন্তু এই নজিরের জায়গা থেকে বলেছি যে আমাদেরকে একটা ডিফারেন্ট ওয়েতে যেতে হবে। আমরা বারবার বলেছি গণপরিষদ ওনারা মানেনি, এরপরে মধ্যবর্তী জায়গাতে এসেছে গণভোট। গণভোটটা কিন্তু এটা কিন্তু রেফারেন্ডাম টাইপ গণভোট না, এই গণভোট দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এখন প্রশ্ন আনা হয়েছে কি সংবিধান সংস্কার পরিষদ তো সংবিধানে নাই। আরে এটা কি কথা, সংবিধান পরিষদ কিংবা সংবিধান সংস্কার পরিষদ তো নতুন সংবিধান তৈরি করে কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করে, সেটা কিভাবে সংবিধানে থাকবে? এটা তো সংবিধানে থাকার কথা না, এটা তো একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটার। তো আপনি এই যে 48টা যে অনুচ্ছেদ আছে, এখানে অন্তত 4 থেকে 5টা 19টা অনুচ্ছেদ আছে মৌলিক সংস্কারের ক্ষেত্রে। আমরা কিন্তু এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করেছি ঐক্যমত কমিশনে, যে এইটাকে আপনাকে সংবিধানের বাইরে গিয়ে এটা চেঞ্জ করতে হবে, সেজন্য আপনাকে পিপলস ম্যান্ডেট লাগবে। ওই ম্যান্ডেটটা আপনি কিভাবে নেবেন সেটাই ছিল আলোচনা, সেটাই পরবর্তীতে আমরা কিন্তু সবাই মিলে একমত হয়েছি। ইভেন গণভোটের পক্ষে সবচেয়ে ভালো যুক্তি দিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ নিজে, যে কেন গণভোটটা দিয়ে আমাদেরকে এটা করতে হবে, উনি নিজে দিয়েছিলেন, উনি নিজে দিয়েছিলেন, এখনো ভিডিও রেকর্ড আছে, ঐক্যমত কমিশনের রেকর্ডে আছে, উনি নিজে বিভিন্ন ইয়েতে করেছেন, এই আমি চাইলে এখনো বের করে দেখাইতে পারবো। কিন্তু এখন গিয়ে হঠাৎ করে নির্বাচন, এই মানে শপথ গ্রহণের দিন সকালবেলা ওনারা বললেন ওনারা এটা নেবেন না। আচ্ছা নেবেন না, তারপরে কি হলো? ওই দিনে আবার কিভাবে যেন একটা অলৌকিকভাবে, খুব ইন্টারেস্টিং কিন্তু, অলৌকিকভাবে কোর্টে রিট হচ্ছে। এই কোর্টের রিটে পরে গিয়া রিটের পক্ষে হইয়া কারা, কোন আইনজীবীরা দাঁড়াচ্ছেন, তারা দেখা যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপির আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের, ওনারা গিয়ে কিভাবে যেন অলৌকিকভাবে, ওইখানে আবার অলৌকিক ঘটনা ঘটতেছে, ওনারা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন। এবং কোন অংশটুকুকে চ্যালেঞ্জ করা হচ্ছে? শুধুমাত্র যেই অংশটুকু বিএনপি পছন্দ করে না। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ করতেছে না ইন্টারিম গভর্নমেন্ট বৈধ না অবৈধ, এই চ্যালেঞ্জ কেউ করতেছে না যে এই সংস্কার কমিশনগুলো বৈধ না অবৈধ, এই চ্যালেঞ্জ কেউ করতেছে না ঐক্যমত কমিশন বৈধ না অবৈধ, এই চ্যালেঞ্জ কেউ করতেছে না 2026 সালের নির্বাচন বৈধ না অবৈধ, ইভেন তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব বৈধ না অবৈধ। তো কারণ 26 সালের নির্বাচন তো সংবিধানে নেই, আপনি তো সংবিধানকে রেফারেন্স করতেছেন, 26 সালের নির্বাচন তো সংবিধানের মধ্যে নেই, সেটা আপনি কোত্থেকে বললেন? না না, 111 গভর্নমেন্টের বৈধতা তো আর এই বৈধতা নয়, এটা তো আবার পরে এসে চ্যালেঞ্জ হবে, যতক্ষণ পর্যন্ত আপনি 111 গভর্নমেন্টে তো কিভাবে বলে দেওয়া হয়েছে 3 মাসের কথা বলে 2 বছর থাকছে, পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার না থাকলে আমাদের সংবিধানে বলা আছে যে আপনার সংসদ কোনো কারণে ভেঙে গেলে 90 দিনের মধ্যে ইলেকশন দিতে হবে। 90 দিনের মধ্যে হয়েছে, হয় না তো, এই কারণে তো এটা আমি বলছি 90 দিনের মধ্যে ইলেকশন হচ্ছে, 3 মাসের কথা বলে হয় না। এবং আপনার সংবিধানে কোথাও বলা ছিল না যে আপনার প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায়, রাষ্ট্র এবং ধরেন আপনার প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায়, আপনার 300 সংসদ সদস্য, আপনার মন্ত্রী, আপনার বাইতুল মোকাররমের খতিব, এই ধরনের শত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যত নেতা সব যদি একসাথে পালিয়ে যায়, তাহলে কি হবে? এটা আপনার সংবিধানে নাই। আপনি একটা সংবিধান ঊর্ধ্ব পরিস্থিতির মধ্যে ছিলেন, সেটার রেলেভেন্সিটা কি? আমরা কোত্থেকে আর্গুমেন্টটা করতেছি? ওনাদের বলা হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা। সাংবিধানিক ধারাবাহিকতার ক্ষেত্রে আবার ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরাই দিলে সেটা ধারাবাহিকতা, কিন্তু ধরেন রাষ্ট্রপতিকে সরাইতে গেলে সেটা ধারাবাহিকতা রক্ষার না। আমি একটা জিনিস খেয়াল করি, সাংবিধানিক ধারাবাহিকতার নামে পিপলস যে উইলের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানটা হয়েছে এবং যেই উইলের বেসিসে আপনি এই জুলাই সনদ তৈরি করেছেন, যার বেসিসে পরবর্তী বাংলাদেশ চলার কথা, সেই উইলকে এখানে মানে কি বলবো যে পায়ে ঠেলা হচ্ছে একদম। ধন্যবাদ। আমরা রাকিবুল হাসানের কাছ থেকে এই সবগুলো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি এখনই, থাকুন সঙ্গে। আর একবার আমন্ত্রণ দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। দুজন অতিথি নিয়ে আজকে আমরা কথা বলছিলাম, আলোচনার বিষয় ঠিক করেছি ব্যাংক হিসাব, ভিভিআইপি ঘোষণা, জুলাই সনদ, নানা বিষয় নিয়ে কথা হচ্ছিল। রাকিবুল হাসানের কাছে বেশ কিছু প্রশ্ন রেখে গিয়েছিলেন আমাদের আরেক আলোচক ফরিদুল হক, প্রশ্নগুলোর উত্তর শুনবো। রাকিবুল হাসান। জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি শুরুতে ফরিদ ভাই যেটা বলছিলেন যে গণপরিষদ গঠন করা যেত, কিন্তু গণপরিষদ পৃথিবীর রাষ্ট্রে উনি যেরকম বিভিন্ন উদাহরণ দিচ্ছে গিনিস ওয়ার্ল্ড বুকের, আমি একটা উদাহরণ দিই। ধরেন পৃথিবীতে কখনো মানে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ কোনোদিন করা না, গণপরিষদ করা হয় নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন সংবিধান ব্যবস্থা করার জন্য। তো ধরেন আমরা কিন্তু সেই বাস্তবতা যেতে পারিনি, যদি যেতে পারতাম তাহলে আমি বেনিফিট দিতাম, আপনি যদি সংবিধান ছুড়ে ফেলতেন, সংবিধান স্থগিত করতেন, নতুন সংবিধান লিখতেন, সেই বাস্তবতা আছে কি না এটা ডিফারেন্ট ইস্যু, ডিফারেন্ট ডিবেট, কিন্তু যেতে পারেন না, আপনাকে একটা কাঠামোর মধ্যে যেতে হবে। আর উনি যে কথাগুলো বলতেছে যে তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী, 26 সালের জায়গায় 29 সালে ইলেকশন হওয়ার কথা, দেখুন
গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন আপনি 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত আপনি অনেক কিছু করার সুযোগ ছিল, আপনি যদি তখন বিপ্লব বলেও কিছু গেইন করতে পারতেন সেটাকেও আমি মানে গেনের হিসেবে ধরে নিতে পারতাম। কিন্তু 8ই আগস্ট যখন আপনি সংবিধানকে রক্ষা করে সুপ্রিম কোর্ট তাকে পরামর্শ দিচ্ছে 106 অনুচ্ছেদ অনুযায়ী তুমি একটা সরকার গঠন করো, নির্বাহী আদেশে যা যা করা দরকার সবকিছু করো। তো তারপরে এই অনুযায়ী ইলেকশন হয়েছে। এখন আমাদের ওয়ান ইলেভেন গভর্নমেন্ট মনে রাখতে হবে যে এখানেও 3 মাসের কথা বলে তারা 2 বছর ছিল, পরবর্তী প্রথম অধিবেশনে এটাকে বইয়ে দেওয়া হয়েছে। এই 12 মার্চে আপনি দেখবেন যে ইউনূসের আমলে যেগুলো বৈধ হওয়ার কথা মানে সংবিধান অনুযায়ী সেগুলোই হবে। এখন আপনি দেখেন যেখানে একজন প্রেসিডেন্টের সাংবিধানিক মানে সংবিধান বিষয়ে কোনো অধ্যাদেশ জারি করার নিয়ম নাই, তো সেখানে আপনি অধ্যাদেশ জারি করছেন, এটা তো যে কোনো কোর্টে এটা চ্যালেঞ্জেবল হবে, জুডিশিয়ারি চ্যালেঞ্জেবল হবে। এখন আপনি এটাকে নিয়ে যদি তেনাবেশা করেন সারাদিন, মানে সারাদিন চিল্লাইলে কোনো লাভ হবে না। কারণ এখানে ধরেন উনি আবার উদাহরণ দিচ্ছেন যে বিএনপি লয়াররা করছে নাকি আম জনতা আম যদু মধু যে করুন না কেন। দেখুন এখন লয়ারদের হচ্ছে কি, ধরেন একই লয়ার কিন্তু আসামির পক্ষ দাঁড়ায়, একই লয়ারকে কিন্তু আবার নিরপরাধ ব্যক্তির পক্ষে দাঁড়ায়। সুতরাং যে কাছে যেখানে টাকা হবে সে সেখানে যাবে। এখন এগুলোকে আপনি কি করছেন না করছেন, টাকার জন্য গেছে, যে কি কারণে করছে না করছে এটাকে নিয়ে আপনি ট্যাগ করে বিএনপির অফিশিয়াল স্ট্যান্ড যেহেতু নাই, অফিসিয়াল এই বিষয়ে কোনো কথা বলেন, তাহলে আপনি এটাকে কোনোভাবে আপনি বক্তব্য হিসেবে আনতে পারেন না। কারণ বিএনপি গণভোটের পক্ষে ভোট চেয়েছিল, হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছিল, কোন হ্যাঁ যে হ্যাঁতে সে জুলাই স্বাক্ষরিত সনদ সাইন করেছিল। এখন জুলাই স্বাক্ষরিত সাইনে যে সনদে, সেই সনদে নোট অফ ডিসেন্ট ছাড়া বাকিগুলো সে পালন করছে কিনা, না করলে তখন আমি তাকে প্রশ্নবিদ্ধে করব এবং প্রশ্নের বানে জর্জরিত করব। আর এর বাইরে যে নোট অফ ডিসেন্টগুলো আছে, সালাউদ্দিন সাহেব তো নিজেই বলেছেন যে আমরা উচ্চ কক্ষ বা অন্য কিছু নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা সংসদে ডিবেট হতে পারে, কারণ এটা সংসদের জায়গা। এখন আপনার টকশোদের সমাধান হবে না, অন্য কথা সমাধান হবে না। আর টকশো বা ওই ফরেন সার্ভিস একাডেমিতে যদি সমাধান করতে চান তাহলে জুডিশিয়ালি চ্যালেঞ্জ হবে। এটা আমার ভাই ফরিদ ভাইদেরকে বোঝাতে পারতেছেন, এটা দুঃখজনক। রোজার মাস, আশা করি একটু ওনারা হেদায়ত প্রাপ্ত হয়ে বুঝুন এটা। জি ধন্যবাদ। ফরিদুল হক, ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করতে চাই, যদি আপনার কিছু উত্তর দেবার থাকে। না হেদায়েতের তো বিষয় না, উনি এদেশে মুখস্থ কথা বলেছেন, মুখস্থ কথার কিছু নাই। মানে আপনি ধরেন বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের অধীনে আপনি এই যে 48টা যে কোনোটাই আপনি চেঞ্জ করতে পারবেন না, এক্সেপ্ট লাস্টে পঞ্চদশ সংশোধনী বাতিল করে যদি আপনি কোর্টে রয়েতে যান, তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থাকেন, তথাকথিত সংসদকে সার্বভৌম মনে করেন, তাহলে আপনি শুধুমাত্র পারবেন হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাতিল করার পরে কোর্ট যেটা করেছে সেটা পারবেন। এর বাইরে 142 অনুযায়ী আপনি তো পরিবর্তন করবেন। হাসিনার সংবিধানে রেখে যাওয়া 7 ক এবং 7 খ কি কোর্ট বাতিল করছে? করে নাই। কোর্ট বাতিল না করলে কি হয়েছে? ওখানে স্পষ্টভাবে বলা আছে যে এই সংবিধানে এই 142 অনুচ্ছেদে যাহাই বলা থাকুক না কেন, আপনি প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং অমুক ভাগকে আপনি পরিবর্তন করতে পারবেন, এটা অপরিবর্তনীয়। আবার কোর্টে গিয়ে চ্যালেঞ্জ হবে এটা। তখন কোর্টে কখন চ্যালেঞ্জ হবে না? যখন ধরেন বিএনপি ক্ষমতায় থাকবে, বিএনপি করলে এটা চ্যালেঞ্জ হবে না, ক্ষমতা থেকে চলে গেলে চ্যালেঞ্জ হবে। তা আপনি কি ওই আবার একই চক্রের মধ্যে বাংলাদেশকে ঢুকাবেন? এই আলাপটা আমরা সবগুলোই করেছি। আমরা এই জন্য বলেছি যে আমাদেরকে একটা বাইপাস করতে হবে, আমাদেরকে পিপলসের ম্যান্ডেট নিয়ে, মানে এই যে সংসদ সার্বভৌমত্বের কথা বলা হয়, এটা সাধারণত উদাহরণ দিয়ে বলা হয় হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্টের ক্ষেত্রে, কারণ ব্রিটেনের যেহেতু লিখিত কনস্টিটিউশন নাই, ব্রিটেনের ক্ষেত্রে এটা বলা হয়। কিন্তু যখন ব্রেক্সিট হইলো তখন কি হইলো? তখন তো পার্লামেন্ট সার্বভৌম না, তখন তো গণভোট সার্বভৌম। খেয়াল করেন, বাংলাদেশ অন্তত 2টা রায়ে, ষোড়শ সংশোধনীর রায়ে এবং পঞ্চদশ কিংবা তার আগের একটা সংশোধনীর রায়ে বলা আছে যে বাংলাদেশের সংসদ সার্বভৌম নামে যে বাকওয়াজ বলা হয়, এটা আদালতই বলছে। ওই আদালতই বলতেছে, যে আদালতের রেফারেন্স ওনারা দিচ্ছেন, ওই আদালতে বলছে যে সংসদ সার্বভৌম নয়, এখানে কনস্টিটিউশন সার্বভৌম এবং কনস্টিটিউশনের উপরে জনগণ সার্বভৌম। তাহলে জনগণ তার সার্বভৌম অভিপ্রায় তো গণভোটের মাধ্যমে প্রকাশ করেছেই। তাহলে সংবিধানের যে কোনো কিছু আপনি পরিবর্তন করতে পারেন, জনগণ যতটুকু চায়। সেটা কি চায় সেটা জুলাই চার্টারের মধ্যে আছে, সেটা জুলাই চার্টারের মধ্যে আছে। আপনি গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে আপনি সেই পাওয়ার নিয়েছেন। এখন আপনি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিচ্ছেন না, অথচ আপনি গণভোটে হা চেয়েছিলেন। গণভোটে কি জন্য হা চাইছেন? গণভোটে তাহলে কিসের জন্য হা চাইছেন? স্বাক্ষরিত সনদের গণভোটে হা চাইছেন? না জুলাই স্বাক্ষরিত গণভোট না, গণভোটে স্পষ্ট লেখা আছে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। তো সেই জুলাই স্বাক্ষরিত সনদটাতে সে বাস্তবায়ন করবে। না স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন আপনি কিভাবে করবেন? কিভাবে করবেন? এটা গণভোটে লেখা আছে, তো গণভোটে আদেশে লেখা আছে আপনি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। সংবিধান সংস্কার পরিষদের কোনো কথাই হয় না। কে বলছে? কোনো কথাই হয় না। গণভোটে লেখা ছিল কিনা? আরে এটা কোনো কথা না। গণভোটে আদেশে লেখা ছিল কিনা? এটা শপথ নিতে হবে, এই নিতে হবে, গণভোট কথা ছিল, লেখা ছিল কিনা? কোনো কথা ছিল। আরে আপনি দেখেন, পড়ে দেখেন, পড়েই বলতেছেন, আপনি পড়ে দেখেন রে ভাই। সংবিধান জুলাই আপনি সংবিধান সংস্কার কমিশনের সাইন শপথ নিতে হবে, এটা গঠন করবেন আপনি। আরে ভাই এটা লেখা আছে তো, আর লেখা আছে, আমি আপনাকে এখানে কাগজ বের করে দেখাবো। আপনি কাগজ বের করে দেখেন, আপনি প্রত্যেকটা জিনিসকে ধরেন করে দেন, নাল করে দেন। তথ্যগুলোকে দেখেন না, আমি দেখে তথ্য দেখেন প্লিজ। আপনি এখনো অনেক শুনেন, আপনি এখনো অনেক ইয়াং মানুষ, প্রচুর পড়াশোনা করেন, আরো পড়াশোনা করেন, আমি করি, মানে আপনি একটু তথ্যগুলো দেখেন, তথ্য ভুল দেন না, তথ্য ভুল দেন, ন্যারেটিভ আপনি দেন, কিন্তু তথ্য ভুল দেন না। আপনি দেখেন ওখানে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, একই ব্যক্তি যিনি সংসদের শপথ পড়াবেন
উনি সংবিধান সংসদ পরিষদের শপথ পড়াবেন, এগুলো বলা আছে। এগুলো কখন বলা হলো? তখন আপনি কেন এগুলো নিয়ে চ্যালেঞ্জ করলেন না? তখন কেন আপনি গণভোটে ভোট চাইলেন? এখন কেন এই ছলনা করতেছেন? এটা ঠিক না। জনগণ আপনাকে ভোট দিয়েছে, আপনার দায়িত্ব আছে। সেই দায়িত্বটা এই মানে যারা পার্লামেন্টে গিয়েছেন ওনারা কিন্তু শুধু পার্লামেন্টের জন্য নির্বাচিত হন না, ওনাদেরকে 2টা ভোট দিয়েছে জনগণ। ওনাকে পার্লামেন্ট মেম্বার হিসেবে জনগণ ভোট দিয়েছে আইন তৈরি করার জন্য এবং সংবিধান পরিবর্তন করার জন্য অথবা সংবিধান সংস্কার করার জন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে গণভোটে ওনাদেরকে হাভোট দেওয়া হয়েছে। যারা এই গণভোটের হাভোটকে অস্বীকার করতেছেন, জনগণের যে সার্বভৌম ক্ষমতাকে অস্বীকার করতেছেন, তারা একদম গণ অভ্যুত্থানকে অস্বীকার করতেছেন। কেন? কারণ আপনি যে তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা মেনে গণ অভ্যুত্থান হয়নি এবং তথাকথিত সাংবিধানিক ধারাবাহিকতা মেনে বাংলাদেশ গত 1.5 বছরে চলেনি। বাংলাদেশ চলেছে জনগণের সুপ্রিম অভিপ্রায়ে, সেটা সালাউদ্দিন সাহেবরাও বারবার বলেছেন। আপনি এখন সাংবিধানিক ধারাবাহিকতাকে গণ অভিপ্রায়ের বিপরীতে দাঁড় করাচ্ছেন। বিপরীতে দাঁড় করে এটার কি রেজাল্ট হবে? এই রেজাল্ট আমি বারবার বলছি যে ধরেন আওয়ামী লীগের জন্য যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট কি আপনি নিতে পারবেন? আপনার সে নেওয়ার ক্ষমতা আছে? আওয়ামী লীগের যতটুকু ক্ষমতা আছে আপনি কি এটা পারবেন? আওয়ামী লীগ এখনো হয়তো এমন হতে পারে যে আওয়ামী লীগ ধরেন 20 বছর পরে ফেরত আসবে, কিন্তু আপনার যদি এরকম 300 এমপি পালিয়ে যায়, আপনার যদি এরকম প্রধানমন্ত্রী পালিয়ে যেতে হয়, আপনি কি ফেরত আসতে পারবেন? আপনার সেই কনফিডেন্স আছে? ধন্যবাদ আপনাদেরকে। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, 2 আলোচককেই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। দর্শক ভালো থাকবেন সবাই। আগামীকাল আবারও নতুন কোনো রাজনৈতিক আলাপে সরগরম হবে আমাদের এই জায়গা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।